সুজন চক্রবর্তী, কমরেড রাহুল ঘোষ সহ আরও আপনারা যারা আছেন, আমার পরে সুজনবা বলবেন। ফলত আমি ওই দুটো ওভারের মাঝে যে টুথপেস্টের অ্যাডটা হয় ওইটুকু সময় আমি এমনি কমরেড রাহুল ঘোষ যা বলেছেন, সাংগঠনিক পার্ট তো কিছু বলার ব্যাপার নেই। আমরা সকলে মিলে খুব সংক্ষিপ্ত করে বলতে গেলে এইটাই ভাবার চেষ্টা করছি যে এইবারের নির্বাচন কতগুলো বিকল্প কথা মানুষের সামনে নিয়ে যাওয়ার নির্বাচন। আমরা কমিউনিস্টরা নির্বাচনে অংশগ্রহণ করি, নির্বাচনকে দেখি মানুষের কাছে আমাদের কথা নিয়ে যাওয়ার হাতিয়ার হিসেবে। জয় পরাজয়, জিতলে তারপরে মানুষের জন্য কাজ করা, এগুলো তো আছে। কিন্তু হারি বা জিতি, প্রতিটি নির্বাচনকে কেন্দ্র করে যে গোটা প্রক্রিয়াটা হয়, তাতে করে আমাদের কথাগুলো মানুষের কাছে নিয়ে যাওয়ার একটু বাড়তি সুযোগ তো পাওয়া যায়। ওকে, এই বুথ কমিটি ব্রাঞ্চকে সক্রিয় করা, নিষ্ক্রিয় মুক্ত পার্টি করা, এই সমস্ত যা যা আমরা আলোচনা করছি, গণসংগঠনের পরিসর বৃদ্ধি করা, এই সবই আসলে আমাদের বামপন্থীদের কথাগুলো, যে কথাগুলো সাধারণভাবে খবরের কাগজে, খবরের চ্যানেলে তুলনায় কম। একেবারে মাঝখানে তো একেবারে শূন্যের আমি দিয়েছি না, এখন পুরোটা ইগনোর করতে পারছি বলে মনে হয়, কিন্তু তুলনায় কম তো বটে। এই দেখবেন আমি দুদিন ধরে ইলেকটোরাল বন্ড, কে রাজনৈতিক দলগুলোকে টাকা দিচ্ছে তার কোনো সোর্স জানা যাবে না, অথচ হাজার হাজার কোটি কোটি টাকা ঢুকবে এবং সেই টাকা ব্যবহার করে রাজনৈতিক দলগুলো ভোট লড়বে তো বটেই, বাকি সারা বছরে তাদের যা মৎস্য কেন্দ্র সব করবে। ইলেকটোরাল বন্ডের বিরুদ্ধে প্রথম যে রাজনৈতিক দলটি, সম্ভবত একমাত্র যে রাজনৈতিক দল যারা প্রতিবাদ জানিয়েছিল এবং কোর্টে গিয়েছিল, মামলা করেছিল, সেই দলটির নাম সিপিআই। এই ইলেকটোরাল বন্ড সংক্রান্ত যা মামলা চলেছে, মামলা চলাকালীন বিচারপতি তিনি মন্তব্য করেছেন যে আমি তো দেখছি সব পার্টি নিয়ে বসে আছি, বিজেপি সব থেকে বেশি, প্রায় 50-55 ভাগ বা 60 ভাগ, 2 নম্বরে তৃণমূল কংগ্রেস, আঞ্চলিক দল। কিন্তু ইলেকটোরাল বন্ড 98% অফ তৃণমূলের প্রপার্টি ইলেকটোরাল বন্ড, এবং পারলে কংগ্রেসের চেয়ে বেশি টাকা নিয়ে বসে আছে, তার কোনো সোর্স নেই, বেনামি টাকা। আমাদের পার্টি আপত্তি করেছিল, মামলা করেছিল। দুদিন আগে আপনারা দেখেছেন, দুদিন না, গতকাল সম্ভবত এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট যে ইলেকটোরাল বন্ড বেআইনি এবং তুমি যা টাকা মেরেছো, যা টাকা ঝেড়েছো, তা তোমাকে এই বড় লোকের দলগুলোকে খানিকটা পথে বসিয়েই এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। আমি এই কথাটা বললাম, আমি গত দুদিন ধরে, গতকাল এবং আজকে, পশ্চিমবঙ্গের গণশক্তি ছাড়া সব থেকে বেশি চলা খবরের কাগজগুলো, তাদের প্রত্যেকটা প্রথম পাতায় গতকাল 1 নম্বর খবর ছিল ইলেকটোরাল বন্ড বাতিল হচ্ছে, ন্যাশনাল নিউজ, এবং গুরুত্বপূর্ণ। তন্ন করে খুঁজে দেখলাম ভুলক্রমেও একবার কোথাও সিপিএম শব্দটা আমরা লিখেছিলাম। আপনি এখন খুঁজে দেখুন গতকালের আনন্দবাজার সিপিআইএম এর নাম আছে কিনা, বর্তমান নাম আছে কিনা, এই সময় নাম আছে কিনা। প্রতিদিন তো পাতে দেওয়ার ব্যাপারটা তৃণমূলেরই প্রায় মুখপত্র হয়ে বসে আছে। আমাদের কথাগুলো এমনিতে সাধারণভাবে মানুষের কাছে, রাজনীতিবিদদের কথাগুলো পৌঁছে যাওয়ার যা যা মাধ্যম হয়েছে, এখন তো আগের মতো ঠিকই সভা মিটিং মিছিল এইসব হয়, বড় বড় সভা মিটিং মিছিল হয় ঠিকই, কিন্তু আগে যেরকম একটা 15 কিলোমিটার দূর থেকে যদি বসুর সভা শুনতে চলে আসছে, হেঁটে 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 বা ইন্দিরা গান্ধীর সভা শুনতে চলে আসছে। এখন পরিবেশ পাল্টেছে, যুগ পাল্টেছে, দিন পাল্টেছে, এখনো সেই সভা হয়, সংগঠিত হয় ঠিকই, খানিকটা কাজের পরিবেশ পরিস্থিতি সব মিলিয়ে কাজের চেহারা যা হয়েছে মানুষের, এবং আমাদের সবার হাতেই যন্ত্রটা চলে আসার ফলে সুজন চক্রবর্তী যাদবপুরে বসে কি বললেন, আমি কোচবিহারে বসে মোবাইল দেখে জেনেছি। আমার কথা, আমার পার্টির কথা, বা সামগ্রিকভাবে রাজনৈতিক নেতাদের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে মাধ্যমটুকু মাঝখানে এসছে,
সেই মাধ্যমটুকুতে ধরে নিতে হবে ওদের দখলদারি বেশি। টেলিভিশন, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল যা পোর্টাল ইত্যাদি ইত্যাদি হয়েছে, শ্রেণী স্বার্থের জায়গা থেকে ওদের স্টেক বেশি, ওদের দখলদারি বেশি। খবরের কাগজ পরের দিন সকালে প্রমোদ দাশগুপ্তর কথা শুনেছিলাম যে ওদের যদি একটা যুগান্তর থাকে, আমার পশ্চিমবঙ্গে 50,000 যুগান্তর আছে, মানে 50,000 পার্টি মেম্বার আছে। আমাদের পার্টির কাজ, আমি এই কারণে এত কথার মধ্যে বিস্তারিত যাওয়ার বিষয় না, আমাদের গোটা পার্টিটা এই নির্বাচনে আমরা নামতে চাইছি কতগুলো বিকল্প কথাকে সামনে রেখে। তৃণমূল, বিজেপি মানুষের ক্ষতি করছে, মোটামুটি আমরা এই প্রশ্নে কনভিন্স। আমাদের কমরেডদের মধ্যে এই মিডিয়ার কারণে বা আরো সব মিলিয়ে একটা আলাপ আলোচনা ছড়িয়ে দেওয়ার কারণে এই কনফিউশন মাঝখানে খানিকটা তৈরি করার চেষ্টা হচ্ছিল যে তাহলে কি আমরা তৃণমূলের সাথে চলে গেলাম, তাহলে কি সিপিএম তৃণমূল এক হয়ে গেল। এখন প্রচুর বেলুন টেলুন খুলিয়েও আলটিমেটলি ওই কনফিউশন বেশি দিন দাঁড় করিয়ে রাখা যায়। সিপিআইএম একদম নির্দিষ্ট আকারে বলে দিয়েছে, প্রথম দিন থেকে বলছে, বলতে দেরি করেছে তাও না, যে তৃণমূলের সাথে আমাদের কোনো গল্প নেই, তৃণমূলই সবার আগে ইন্ডিয়া জোটকে জোড়া পায় লাথি মারবে। প্রথম যখন এই কথা আমাদের নেতারা বলতে শুরু করলেন তখন কেউ কেউ কিন্তু করছিল, এখন তো বোঝা যাচ্ছে পরিষ্কার মমতা ব্যানার্জি শেষ ইন্ডিয়া নিয়ে যা বলেছে তাতে করে উনি বলেছেন যে ওখানে সীতারাম ইয়েচুরি সব কন্ট্রোল করে, আমি ওখানে খেলে যাব। স্বাভাবিক, তাই হওয়ার কথা ছিল। ফলত যেভাবে রাহুলদা বললেন যে একেবারে ত্রিমুখী লড়াই, পরিষ্কার ত্রিমুখী। আমরা বুঝতে পারছি আসলে এখানে দুটো পক্ষ, একটা পক্ষ যারা রুজি রুটির কথা বলছে, আরেকটা পক্ষ যারা খেলা মেলা উৎসব বা জাত ধর্ম ভাষা ইত্যাদির নামে মানুষকে ভুলিয়ে রেখে রুজি রুটির কথা বলছে না। দুটো পক্ষ, এক পক্ষ যারা রুজি রুটির কথা বলতে চাইছে, এক পক্ষ যারা রুজি রুটির কথা বলতে চাইছে না। এটা আমরা বুঝছি, আমাদের পার্টি, আমাদের গভর্নমেন্টে একরকম করে আমরা বুঝছি। মানুষের পারসেপশনে তিনটে পক্ষ, তৃণমূল বনাম বিজেপি। সেই বনামটা নিয়ে বিভিন্ন রকম সন্দেহ ইদানিংকালে দানা বেঁধেছে। আমরা তখন বিজেপি বলতাম, তখন আমাদের অনেকে বললেন যে না ওইগুলো বলো না। আমরাও পার্টি কর্মসূচি করে থেকে আমরাও দেখলাম যে না, বিজেপির সাথে অন্য কাউকে মেলানো যায় না, আচ্ছা ওই শব্দটা বাতিল। কিন্তু আস্তে আস্তে তো কোর্টে বিচারপতিও বলতে শুরু করেছে যে বাবা তুমি ইডি এত যদি তদন্ত চালিয়ে যাচ্ছ, তুমি ওখানে ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে যেতে পারছো, আর এখানে তুমি ভাইপোর ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল জমা দিতে পারছো না, সাংসদের ব্যাংক অ্যাকাউন্ট ধরে দিতে পারছো না। আস্তে আস্তে তৃণমূল বিজেপি এক, এই কথাটা না হলেও মানুষের মধ্যে এই কথাটা উঠে গেছে যে এদের নিশ্চিত কোনো একটা গোপন বোঝাপড়া আছে। যতই পাড়ার তৃণমূল পাড়ার বিজেপির সাথে লাভঝাপ করুক, কিন্তু কোথাও নিশ্চয় গিয়ে একটা বোঝাপড়া আছে, যে কারণে ঠিক টাইমে গরম পড়লে ল্যাংড়া ফৌজিয়া পিসি একেবারে প্যাকেটে করে পাঠিয়ে দেন দিল্লিতে, আর তার প্রতিদানে ভাইপো বাইরে থেকে যায়। এখন কিন্তু আমাদের ধরে রাখতে হবে যে তৃণমূল বড়া হয়েছে। এই সন্দেহটা যেটা মানুষের মধ্যে হয়েছে, সেই সন্দেহটা আরেকটু সত্যে পাকানো আমাদের কাজ, কারণ এই সন্দেহটা সত্যি, অমূলক নয়। আমরা আমাদের পার্টির নেতারা বাস্তবের বাইরে দাঁড়িয়ে কল্পনার জগতে বসবাস করে এই কথাটা বলে দিচ্ছেন তা না। খুব ক্লোজলি খেয়াল করলে বোঝা যাচ্ছে যে মোটা দাগে বোঝাপড়ার ওপরে দাঁড়িয়ে তৃণমূল আর বিজেপি এই রাজ্যে চলছে। বোঝাপড়ার কমন পয়েন্টটা কি? আমি আর তুই দুজনের সাথে ঝগড়া করে যাব যাতে সিপিএম মাঝখান থেকে উঠতে না পারে। সেই যাত্রাপালায় রাম আর রাবু একই প্রচন্ড স্টেজে মারপিট করছে, তারপর ব্যাক স্টেজের পিছনে গিয়ে একই বিড়ি কাউন্টারে খাচ্ছে। তৃণমূল বিজেপি এই কাউন্টারে বিড়ি খাওয়ার গল্পটা যে আছে, এটা মানুষের মুখে আস্তে আস্তে চলে এসেছে। কিন্তু তথাপি এই দুটো পক্ষের তীব্রতা, তাদের টাকা, তাদের গায়ের জোর, তাদের অমুক তমুক সব মিলিয়ে তাদের প্রেজেন্স, এত দাপিয়ে বেড়ানো প্রেজেন্স, যে মাঝখান থেকে বোঝাপড়া আছে বুঝেও মানুষের মধ্যে একটা থমকে থাকা ভাব আছে যে হ্যাঁ বোঝাপড়া আছে, এতদূর বুঝতে পারছি, কিন্তু বামপন্থীরা কি এখনো ভরসা করার মতো জায়গায় এসেছে? সিপিআইএম কে ভরসা করবো বা সিপিআইএম যাদের জোটাতে পারলো নিজের সাথে, তাদের সব মিলিয়ে ভরসা করবো, এরাই মাঝখান থেকে গোল করে বেরোবে আছে কি, নাকি আরেকটু কদিন দেখেছে? আমাদের পার্টি সম্পর্কে আপনাদের সকলের অভিজ্ঞতা নিশ্চয়ই আমাদের সাথে মিলবে। আমাদের পার্টি সম্পর্কে 7-8 বছর 10 বছর আগে
মানুষের যে অভিমত ছিল তা মানুষের বলবো না, মানুষের একাংশের যে অভিমত ছিল সেই পরিবেশ বোধহয় এখন আর নেই। আমাদের পার্টি সম্পর্কে অনেক এরকম রাস্তাঘাটে অসংখ্য, বিশেষত এই আমার মতো কম বয়সী ছেলে মেয়ে যারা আমরা কাজ করছি পার্টির জন্য, আমাদেরকে ধরে এটা বলেন মানুষ যে আচ্ছা তোমরা ভালো, তোমাদের নেতারাই ভালো, তোমাদের পার্টিটাই ভালো, তবে বাবা তোমরা কি পারবে? তোমরা কি পারবে তে কি আটকে আছে? তোমরা ভালো অব্দি মোটামুটি মানুষের বোঝাপড়া চলে। আমি ভুল বলছি কমরে? এটা অভিজ্ঞতা তো আমাদের সকল। তাহলে আমরা ভালো থেকে আমরা এই অন্ধকার দূর করতে সক্ষম, এই প্রশ্নটা আমাদের পৌঁছাতে হবে। এটা কেবলমাত্র রাহুলরা যেভাবে বলেছে, এরপরে আর নতুন কিছু বলার থাকে না। এটা কেবলমাত্র 1, 2, 3, 4 পিসি চোর ভাইপো চোর বলে ছেড়ে এলে হবে না। এটা ওগুলো ঠিক, বিশেষত আমাদের ছাত্র যুবদের রক্ত গরম, ওইসব আমাদের স্লোগানের জোর বেড়ে যায় ইত্যাদি, ওগুলো ঠিক, ওগুলো দরকার রাজনীতিতে। কিন্তু আরেকটু গভীর, আরেকটু গুরুত্ব দিয়ে এই তিন পক্ষের লড়াইটাকে, ত্রিমুখী লড়াইটাকে দ্বিমুখী লড়াই আমরা করতে পারবো তখনই যখন আমরা মানুষের কাছে এই সাদা কথাটা নিয়ে যেতে পারবো যে তৃণমূল বিজেপি নিজেদের মধ্যে যাই করুক না কেন, আসলে তাদের কতগুলো কমন কথা আছে, যে কমন কথাগুলো বড় লোকের পক্ষে যায়। আর আমরা হচ্ছি মানে অ্যানোডের ক্যাথোডটা, আমরা হচ্ছি আসলে উল্টো পাড়ে দাঁড়িয়ে থাকা অংশটা। আমরা হচ্ছি বাইনারির একটি এন্ড, যে এন্ডটি থেকে রুজি রুটির কথা বলা হচ্ছে। সংসদীয় রাজনীতিতে সামগ্রিকভাবে সাধারণভাবে ত্রিমুখী লড়াই হলে যে তৃতীয় পক্ষ হয়ে যায় বাংলার ইতিহাসে, তারা এক ধাক্কায় অনেকটা কমে যায়। দেখবেন ভোটের ইত্যাদি যা প্রবাহ সব। আমরা যদি ত্রিমুখী লড়াইকে দ্বিমুখী লড়াই বানিয়ে ফেলতে পারি, আমরা বনাম ওরা, এই ওরার মধ্যে কতগুলো বিতর্ক আছে, ঝগড়া আছে, ওদের কাটা, ওরা লেজে কাটুক, মুড়ো কাটুক, যা ঝগড়া করে করবো নিজেদের মধ্যে, তৃণমূল বিজেপি যা পারে সেগুলো নিয়ে কমেন্ট করতে হবে, প্রয়োজনে একটু উস্কে দিতে হবে, পিছনে লাগতে হবে, সব করতে হবে। কিন্তু রাজনীতি হোক আমাদের এজেন্ডায়, আমাদের এজেন্ডা অর্থাৎ রুজি রুটির কথা, রুটি কাপড়া মাকান কা মুদ্দা, যে কথা নিয়ে ডিওয়াইএফআই ইনসাফ যাত্রা করবো, যে কথা নিয়ে আমাদের পার্টি তার আগে অধিকার যাত্রা, গ্রাম জাগাও, চোরতড়াও ইত্যাদি 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 অসংখ্য কাজের মধ্যে আমরা থাকলাম। তার মোদ্দা কথাই পেট্রোল ডিজেল রেগুলেশন, তার মোদ্দা কথা 100 দিনের কাজ, তার মোদ্দা কথা আবাস যোজনার টাকা, তার মোদ্দা কথা স্কুলগুলো যাতে বন্ধ না হয়ে যায়, তার মোদ্দা কথা আমার বয়সী ছেলেমেয়েগুলো মাস্টার্স করে এখন সুইগিতে বাইকে খাবার ডেলিভারি করে বেড়াচ্ছে, তাদের আরেকটু নিশ্চিত নিরাপদ জীবনের ঠিকানা হওয়া দরকার। তার মোদ্দা কথা যারা একটু স্থায়ী চাকরি করেন তাদের পেনশন, গ্র্যাজুইটি, পিএফ, হেলথ স্কিম ইত্যাদি ইত্যাদি, যারা ছোট ব্যবসা করে তাদের যাতে জিএসটিতে ক্ষতি না হয়। অর্থাৎ রুজি রুটির প্রশ্নকে ঘিরে আমাদের বিকল্পটা তৈরি হবে। এই প্রশ্নটিকে বিজেপি তৃণমূল যৌথভাবে ডরায় এবং ডরাবে। এই যে আজকে কালকে থেকে কৃষক আন্দোলন শুরু হয়েছে, আবার কৃষকরা কতগুলো দাবি দাবা নিয়ে ওই বিরাট আন্দোলন, সরকার নথি স্বীকার করেছিল, কৃষি আইন বাতিল করেছিল, করে আরো কতগুলো প্রতিশ্রুতি দিয়েছিল, যে প্রতিশ্রুতিগুলো পালন করেনি। ন্যাচারালি আদানির কাছে পয়সা খেয়ে ফেলেছে, আর মোদি পালন করবে। সেই প্রতিশ্রুতিগুলো পালন করানোর জন্য এখন কৃষকরা দিল্লি সীমান্তে আবার নতুন করে দানা বাঁধছে। আজকে কৃষকদের উপর এই পেলেট বন্দুক গোটা গা হাত পা পিঠ পেট ঝাঁঝরা করে দেয়, চালানো শুরু হয়ে গেছে। সে কৃষকরাও খুব ইন্টারেস্টিং, এরা ড্রোন হাজির করেছে, ড্রোন ক্যামেরা, যে ওখান থেকে কৃষকরা কি করছে না করছে সব দেখে নেবে আর সেই মতো করবে। কৃষকরা বলছে যে 10 লক্ষ টাকার ড্রোন ঘুড়ি উড়িয়ে 10 টাকার ঘুড়ি উড়িয়ে কৃষকরা সেই ড্রোন ভোতা করে দিয়েছে। দেখবেন খবর এসে গেছে কি বলছে। আমাদের বিকল্প কথাগুলো বলতে হবে। যদি আমরা না বলতে পারি তার উল্টো দিকটা ভয়ানক। আমি খানিকটা হালকা চালাই বলি, আজকে সকালে আরো একটা খবর এসেছে, শিলিগুড়িতে একটি চিড়িয়াখানা, মানে এর সাথে একজন সিংহ এবং সিংহীকে সম্প্রতি সেই চিড়িয়াখানায় এনে রাখা হয়েছে। সিংহের নাম দেওয়া হয়েছে আকবর, পশুদের যা হয় জন্মের সময়, আর সিংহীর নাম দেওয়া হয়েছে সীতা। এখন আকবর আর সীতাকে একই খাঁচায় রাখা হয়েছে। সিংহ তো আর জানে না বিশ্ব হিন্দু পরিষদের নিয়ম, নরেন্দ্র মোদীর নিয়ম,
সিংহ আর সিংহী একসাথে থাকতে শুরু করে দিয়েছে। আজকে সকালবেলার খবর হচ্ছে গতকাল কলকাতা হাইকোর্টে বিশ্ব হিন্দু পরিষদ মামলা করেছে যে আকবরের সাথে সীতাকে রাখা যাবে না, সীতার নাম পাল্টাতে হবে। আমি বলছি এটা হাসির যেমন, কিন্তু মানুষই করছে। এই যারা মামলা করলো এরাই গিয়ে আর 5টা অপকর্ম করবে বজরং দলের হয়ে, আরএসএস এর হয়ে, বিশ্ব হিন্দু পরিষদের হয়ে। এরাই তার 2 দিন আগে মন্দির হওয়ার সময় বাড়ি বাড়ি চাল খাম নিয়ে গেছে। এই নির্বুদ্ধিতার আবর্তে যদি আমাদের ঢুকে না পড়তে হয়, একটা অংশের মাথা এইভাবে খেয়েছে, তা তো বাস্তব। আবার এর উল্টো দিকটা হচ্ছে যে এখান থেকে বার করাটাও অসম্ভব। ইতিহাসে অতীতে কোনোদিন নরেন্দ্র মোদীরা বা তাদের মতো এলিমেন্টরা আসেনি ক্ষমতায়, তা নয়। আবার নরেন্দ্র মোদীরা একবার এলে কোনোদিন চলে যায়নি, তাও নয়। আমাদের বিকল্প কথাগুলো, রুজি রুটির কথা, যাতে করে আগামীর তৃণমূল এবং বিজেপি এই ধরনের শক্তি যা করার চেষ্টা করছে, আমি আর বাড়াচ্ছি না। অনেকগুলো বড় বড় খবর আছে এর মধ্যে, সুলভদা বলবেন নিশ্চয়ই। শিবু হাজরা গ্রেপ্তার হয়েছে খানিকক্ষণ আগে, এত চাপ ইত্যাদির মধ্যে পরে দাঁড়িয়ে যা যা আছে এখান থেকে বেরোতে গেলে আমাদের কমরেডরা আগামী যে কদিন আমরা নির্বাচনের সামনে পাচ্ছি, সময় পাচ্ছি, রুজি রুটির কথা নিয়ে বেশি বেশি যাই, গরিব মানুষের কাছে যাই, মধ্যবিত্তের কাছে যাই, জীবন যন্ত্রণার কথা নিয়ে বেশি বেশি যাই। আমি নিশ্চিত যদি আমাদের এজেন্ডাকে ভোটের এজেন্ডা করা যায়, ভোটের এজেন্ডা বানানো যায়, তাহলে আমাদের কথাগুলোর পিছনে যদি ওদের ছোটানো যায়, রাদার দ্যান ওদের কথার পিছনে পিছনে আমরা ছুটলাম, আমাদের কথার পিছনে যদি ওদের ছোটানো যায়, আমাদের কমরেড পথসভায় দাঁড়িয়ে বক্তৃতা দেবেন যে হিন্দুত্ববাদ, হিন্দু ধর্ম আসলে অত খারাপ নয়, ওগুলো দরকার আছে, কিন্তু ওদের বাধ্য করতে হবে এখানে দাঁড়িয়ে বক্তৃতা করাতে যে 100 দিনের কাজটা কি। আমাদের এজেন্ডার পিছন পিছন যদি ওদের দৌড় করানো যায়, তাহলে নিশ্চিতভাবে আমাদের জনসমর্থন বাড়বে, মানুষের আমাদের প্রতি আস্থা দিবে। আর বাকি আপনারা আছেন, আমরা আছি, আমরা সবাই একসাথে এই নির্বাচন জি জান লাগিয়ে লড়বো। এই কথা বলে আপনাদের সকলকে নমস্কার জানিয়ে আমার কথা শেষ করছি।